না, এই সরকারকে বলি আপনাকে, আমাকে এই সরকারটাকে একটু নন সিরিয়াস টাইপের গভর্নমেন্ট মনে হয়। দে আর নট সিরিয়াস এট অল। তারা জানে না অথবা বোঝে না অথবা করে না যেটা তাদের করা উচিত। আমি অনেকগুলো এক্সাম্পল দিতে পারি, আমি আপনাকে মাত্র দুটো উদাহরণ দিচ্ছি। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন লিডার আমাদের এখানে আছেন, সরি, ওনারা একটা ঘোষণা দিলেন যে ওনারা 31 ডিসেম্বর একটা প্রোক্লেমেশন অফ রেভলিউশন তারা প্রকাশ করবেন। প্রথমে তারা সরকার বলল যে এটা একটা ব্যক্তিগত উদ্যোগ, এর সঙ্গে আমরা নাই। 2 দিন পরে সিচুয়েশন বুঝতে পারলো যে কি ঝামেলা হতে পারে, বুঝে টুঝে বললো তারা ঠিক আছে আমরাই করব, জাতীয় ঐক্যমত্যের বিরুদ্ধে করবো, মাধ্যমে করবো। ছাত্ররা মেনে নিল। তারা কেন মেনে নিল? কারণ তারা সরকারের উপর আস্থা রাখলো, ভরসা রাখলো। সরকার পলিটিক্যাল পার্টিগুলি নিয়ে বসলো। কবে বসলো? ছাত্ররা একটা আলটিমেটাম দিয়েছিল যে 15 জানুয়ারির মধ্যে করতে হবে। কবে বসলো? 16 তারিখে। কেন তারা এই 15 দিন বসলো না কেন? তাহলে তারা কি বোঝাতে চাইলো যে তোমাদেরকে আমরা কোনো গুরুত্বই দিচ্ছি না? এটা বোঝাতে চাইলো? এটা তুমি বোঝাতে চাও তাহলে তুমি সরাসরি আলাপ করো, তুমি ছাত্রদের ডেকে বলো যে তোমাদের এই যুক্তিগুলি ঠিক না, এটা প্রয়োজন নাই কোনো। তুমি এটা বলছো না, আবার ওদের যে আলটিমেটাম সেটাকে তুমি ইগনোর করছো কেন? এই যে একটা আমি ধরলাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেউ না, 10-12 জন ধরে নিচ্ছি, আমি একদম উইক, আমি তাও ধরে নিচ্ছি হাইপোথেটিক্যালি, ওরা পাত্তা না দেওয়ার মতো তাও ধরলাম। কিন্তু এরা তো একটা দাবি তুলেছে। এই দাবিটা যদি এতই গুরুত্বহীন হলো তাহলে তোমরা কেন বললা যে আমরা করব? ওরাই করতো, পারলে পারতো, না পারলে না পারতো, দেখতাম মাঠে কি হয়। তুমি ওইটাকেও ভয় পাও, আবার থাপ থুপ দিলা, বিয়ে তুমি কিছু করলা না। আর যেটা সে করছে 16 তারিখে ওটা কিছু হয়েছে? কিছু হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় আপনি আসেন, কেউ কেউ আসে, কেউ কেউ আসে না। এবং যারা আসে তারা কি বলে গেল? কোন পথ দেখাই গেল না। তাহলে কি হলো? ওরা যে দাবিটা তুললো এই দাবিটাকে কোনো গুরুত্ব দেওয়া হলো না। কেন দিল না? মানে হলো এই সরকার, আমি যে বইয়ের কথা বলছি, তারা সিরিয়াস না, তারা কোনো বিষয়ের উপর সিরিয়াস না। এখন উনি হতে পারেন নন সিরিয়াস, এটা ওনার ব্যাপার, আমার কোনো আপত্তি নাই। কারণ ইউনুস সাহেব তো আগেও কিছুদিন আপনি দেখেছেন, ওই যে আপনার নিউ এজের সম্পাদকের সঙ্গে একটা ইন্টারভিউ দিয়েছেন। ওই ইন্টারভিউর মধ্যে উনি বেশ সুন্দর করে গুছিয়ে গেছি বললেন যে উনি নিজেও এই জগতের লোক না, অন্য জগতের লোক, তবু আসছেন কেন, দেখি কিছু করা যায় কিনা। তারপরে বললেন আপনার উপদেষ্টারা ভালো বোধে কাজ করে না। উনি বলতেছেন আমারই তো অনেক ব্যর্থতা আছে, উনাদেরকে আমি কি করে বলি? তার মানে কি উনি নিজেই বুঝেন যে ওনার অনেক ব্যর্থতা আছে। তারপরে অন্য যাদেরকে নিয়ে আসছেন তাদেরও ব্যর্থতা আছে, উনি নিজে কিন্তু বুঝতে পারছেন। এতগুলি ব্যর্থ লোক একসঙ্গে হয়েছে কেন? দেখে কিছু করা যায় কিনা, মানে এক্সপেরিমেন্ট করবেন। উনি এক্সপেরিমেন্ট করেন বা ওরা ঘরে সারাদিন করেন, আমার কোনো আপত্তি নাই। দেশ ও জাতি নিয়ে তো ওনাকে এক্সপেরিমেন্ট করার কোনো অধিকার কেউ দেয় না। 5 আগস্ট নির্বাচনের দিবস হিসেবে নির্ধারণ করাটার মধ্যে এক ধরনের নাটকীয়তা আছে, কিন্তু বাট বাস্তবতা আছে কিনা সেটা অবশ্য সরকার বুঝবে। একটা পলিটিক্যাল পার্টি হিসেবে যারা নাকি নির্বাচনে নিজেরাই অংশ নিতে চায় এবং তাদের বডি ল্যাঙ্গুয়েজে বলে তারা নির্বাচনে জিতবে, এই ধরনের একটা বিশ্বাসও তারা করে, সরকারও গঠন করতে চায়, এই ধরনের একটা চিন্তা আকাঙ্ক্ষা তাদের মধ্যে কাজ করে। কাজেই তারা একটা ডেট তো চাইতেই পারে, এবং সেই ডেটটা যদি 5 আগস্ট হয়, এটার মধ্যে এক ধরনের, ওই যে বললাম, এক ধরনের নাটকীয়তা আছে যে আমরা ওই দিবসটাকে মনে রাখতে চাই, অতএব ওই দিন হোক। কিন্তু বাস্তবতা সেরকম বলে কিনা এটা নিয়ে আমার একটু দ্বিধা আছে। আমি নিজে পার্সোনালি মনে করি যে এ বছরের মধ্যে নির্বাচন হওয়া সম্ভব, কিন্তু সেটা অগাস্টেই সম্ভব এটা আমার কাছে একটু কঠিন মনে হয়। কারণ আমি নিজে একটা হিসাব করে দেখেছি আর কি। আমার হিসাবটা এরকম যে হয়তো এই মাসটা লেগে যাবে সবগুলো সংস্কার কমিশনের রিপোর্ট পেতে। সবগুলো যদি নাও হয়, গোটা 6 তো দরকার নির্বাচন আর সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য। এবং সেটা নিয়ে আপনার ওখানে এরপরে পলিটিক্যাল পার্টিগুলোর সঙ্গে তারা বসবে, সেখানে 2-3 মাস লাগবে আমি মনে করি। 3 মাস ধরেন আপনি, 3 মাস ধরে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, 3 মাস হলো। এপ্রিল মাস যদি হয়ে যায়, এপ্রিলে পরে মে, জুন, আগস্ট, এই 3 মাসে হবে না। কারণ এর মধ্যে যদি আবার আপনার আমি নিজে যেটা চাই আগে স্থানীয় সরকার নির্বাচনটা হোক, আমি এটা চাই। কারণ স্থানীয় সরকার নির্বাচনও এই একটা মানে অরাজনৈতিক সরকারের অধীনে হওয়াটা আমি পছন্দ করি। যদি ওটা হয়, আমার বিবেচনা অক্টোবরের আগে করাটা মনে হয় অতটা তাড়াহুড়া হয়ে যাবে। ধরা যাক আমি একজন বিএনপির খুবই অনুগত লোক, বিএনপিকে ভালোবাসি, ধরা যাক হাইপোথেটিক্যালি,
আমি যদি প্রশ্ন করি আমার নেতা বিদেশে কেন, উনি কি জবাব দিবেন? উনি কেন বিদেশে? ওইখানে বসে বসে উনি দেশের জনগণকে জ্ঞান দিচ্ছেন, আপনারা এটা করেন না, আপনারা সেটা করেন না। আপনার জ্ঞান আমি শুনবো কেন? আপনার জ্ঞান না শুনলে আমার নগদ লাভ। প্রত্যেকটা প্রত্যন্ত অঞ্চলে আপনি যান, আমি তো কিছু খোঁজ খবর রাখি রে ভাই। গ্রাম অঞ্চলে আওয়ামী লীগ যে সমস্ত জায়গায় চাঁদাবাজি করতো সবগুলো এখন বিএনপির লোকজন দখল করে বসে আছে। কারণ বিদেশ বসে বলতেছে তোমাকে বহিষ্কার করবো, এটা করলে এটা করবো, এই নির্বাচন সহজ হবে না, কঠিন হবে। এই কথা তো গত নির্বাচন আগে আওয়ামী লীগের সভানেত্রী বলছে। শেখ হাসিনা বলে নাই এই নির্বাচন কিন্তু আগের মতো হবে না, কঠিন হবে, বলছে। কি আসে যায়? অত এই দেশের মানুষের কি আসে যায়? উনি ওখানে বসে বলতেছেন, ওনার কথা কি আসে যায় বলেন আপনি আমাকে? ওই লোক যে বিএনপি এখন যে চাঁদাবাজি করতেছে, ওকে ওনার কথা শুনে নিয়ে চাঁদাবাজি বন্ধ করছে? ভাই ওরা তো আল্লাহর কথাই শুনে না। আল্লাহ বলে নাই যে তুমি চাঁদাবাজি করো না, শুনে তার ওর কথা শুনবো? উনার এখন উচিত দেশে এসে পুরা দেশে ঘোরা। উনি ইংল্যান্ডের আরাম ছেড়ে দেশে আসতে চায় না। ভাই কি হবে আমি বুঝতে পারি না। এরাই তো আমাদের আগামী দিনের কান্ডারি হবে। কোন লজিক নেই, ওনার বিরুদ্ধে কোনো মামলা নাই। আগে বলা হতো যে ওনার বিরুদ্ধে মামলা আছে, ওনাকে জেলে ঢুকাই নিয়ে শেখ হাসিনা মাইরা ফেলাবে। এখন উনি কি বলবে? ব্যাখ্যা দেখ। আমি ওনার কাছ থেকে একটা ব্যাখ্যা জানতে চাই। উনি ব্যাখ্যা করবেন যে এই কারণে আমার জন্য দেশ নিরাপদ না। এত কিছুর পরে এই বাস্তবতাতেও, বর্তমানে এই অবস্থাতেও উনি যদি মনে করেন এই দেশ ওনার জন্য নিরাপদ না, তাহলে এই দেশে আমি আপনি কিভাবে থাকবো? এই দেশে ওনার কর্মীরা নেতারা কিভাবে থাকবে? তারা তো থাকতে পারছে, আপনি আসেন না কেন? আমি ওনার কথা শুনি না। আগে শুনতাম খুব মন দিয়া, মাঝখানে খুব মনে শুনতাম যে লোককে তো ভালো ভালো কথা বলতেছে, এই কথা আমার কি অর্থ আছে? আমার কাছে কোনো অর্থ বহন করে না এখন। আর পরিষ্কার কথা ভাই, আপনি দেশকে ভালোবাসেন, আপনি দেশের পালস কি বুঝতে পারেন? আপনি যদি আমার পালস বুঝতে চান, হয় আমার নারী ধরতে হবে, অথবা একটা নল দিয়ে হলো আমাকে ধরতে হবে। তো আপনি দূরে বসে বসে আমার পালস বুঝতেছেন? শিক্ষক সহ বিভিন্ন সেক্টরে বৈষম্য তৈরি করার চেষ্টা করে, তাহলে সমর্থন করব না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। এটা কিসের লক্ষণ? এর লক্ষণ আমি বলি, একটা জিনিস হলো কি, এই সরকারের নানা দিক দিয়ে নানা ধরনের ব্যর্থতা আছে। এই যে দেবপ্রিয় ভট্টাচার্য কথা বললেন, উনি কিন্তু কতগুলো কথা বলেছেন যে এই যে ভ্যাট বাড়ানোর ব্যাপারটা নিয়ে বলেছেন যে এটা খুবই অবিবেচনাপ্রসূত একটা সিদ্ধান্ত। শিক্ষকদের নিয়ে আরেকজন বলতেছেন বিভিন্ন জায়গাতে যত আন্দোলন হচ্ছে সব আন্দোলনের জন্য তারা সরকারকে দায়ী করতেছেন। এই দায়ী করাটা যে একেবারে অমূলক তা কিন্তু আমি মনে করি না, কারণ 8 মাস, প্রায় 6 মাস তো হয়ে গেল। এই 6 মাসে আপনারা এটা কোনটা সমাধান করতে পারছেন দেখান তো? একটাও সমাধান করতে পারছেন? যতগুলি আন্দোলন হয়েছে কোন আন্দোলনটা আপনার ম্যানেজ করতে পারছেন? এই গভর্নমেন্ট পারছে বলেন? একটা জিনিসকে দেখেন, এই যে আমি অর্থনৈতিক বিষয়টা একটু বলি আপনাদেরকে। এই যে তারা শতাধিক পণ্যে ভ্যাট এবং এক্সাইজ ডিউটি যোগ করলো, মানে সম্পর্ক শুল্ক যোগ করলো। পুরো আওয়ামী লীগের আমলে যে দুইজন অর্থনীতিবিদ সবচেয়ে বেশি আওয়ামী লীগের অর্থনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করতেন, সেই দুইজনই এখানে আছেন, সালেউদ্দিন আহমেদ, আহসান এস মঞ্জুর। দুজন বহুবার আমার সঙ্গে বহুবার বসে তারা আলোচনা করছেন। তারা আওয়ামী লীগ গভর্নমেন্টকে নানা ধরনের উপদেশ দিতেন যে এটা হওয়া ঠিক না, এরকম করা উচিত, এরকম করা উচিত। তো এরকম আরো লোক আছে। ওনারা যে একটা এত বড় একটা সিদ্ধান্ত নিলেন, বাংলাদেশের ইতিহাসে অর্থ বছরের মাঝামাঝি একবারে এতগুলি পণ্যের মূল্য বৃদ্ধির ইতিহাস নাই রে ভাই। ওনারা সেই ব্যবস্থা করেছেন। আমি কিন্তু সবিনয়ে প্রশ্ন করতে চাই, আপনারা কার সঙ্গে আলাপ করে করেছেন? আপনাদেরকে সাহায্য করার জন্য, আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য দেশে অর্থনীতিবিদের এখন অভাব নাই। আপনারা কার সঙ্গে কথা বলে করেছেন? কথা বলার কোনো প্রয়োজনীয়তা অনুভব করেন নাই। কেন করেন নাই? করেন নাই এই কারণে আগের সরকার করতো না। আগের সরকার যা ইচ্ছা হতো তাই করতো, আপনি সেটাকে ফলো করেছেন। এই জন্য আগের সরকার যে করতো না কারোর সঙ্গে পরামর্শ, এই জন্য ওদেরকে আমরা স্বৈরাচারী বলতাম। কারণ আপনি তো মহা স্বৈরাচারী ভাই। আপনি বলেন, ব্যাখ্যা দেন আপনি কেন কারোর সঙ্গে কথা বলেন না? আপনার তো কোনো ম্যান্ডেটই নাই। যদি বলেন ম্যান্ডেট না, ছাত্ররা দিয়েছে, ছাত্ররা ম্যান্ডেট দেয় না। আচ্ছা বলেন, ছাত্ররা যখন আন্দোলন করে তখন যদি আপনি বলতেন যে তোমরা যে আন্দোলন করতেছ, এই আন্দোলন যদি সফল হয় তাহলে জেনারেল জাহাঙ্গীর আলমকে আমরা বানাবো স্বরাষ্ট্রমন্ত্রী, নূরজাহান বেগমকে বানাবো আমরা স্বাস্থ্যমন্ত্রী, কি বিধান রঞ্জন রায় পোদ্দার তাকে বানাবো মন্ত্রী। আমেরিকায় থাকে এক ভদ্রলোক, তার নাম কি ফারুকি আজম, তার আমেরিকা থেকে ডাইকে আইনা আমরা উপদেষ্টা বানাবো।
যাদের বলতেন ওরা আন্দোলন করতে, ভাই তুই কে তুই, আমরা তোদের জন্য আন্দোলন করতেছি। এই যে উপদেষ্টা বসে আছে এর 80% লোকের 80% উপদেষ্টা এই আন্দোলনের সঙ্গে শারীরিক, মানসিক, অর্থনৈতিক কোনো সম্পৃক্ততা নাই। তারা একটা লাইন কথা বন্ধ কোথাও বলে নাই, এরা কেউ বলে নাই। তারপরে বলেন তারা উপদেষ্টা। একজন আছে লুৎফি সিদ্দিকী, ছিলেন, এর পারিবারিক ইতিহাস করে বুঝবেন এটা কে। পানি বানাইছে উপদেষ্টা, উপদেষ্টার পদমর্যাদা বানাইছে। কেন বানাইছে? উনার পছন্দ, উনি বানাইছে। তো এরা এই আন্দোলনকে ধারণ করবে? এরা ধারণ করবে না। এদের টাকা প্রয়োজন, দাও দাম বাড়াইয়া, দিলাম দাম বাড়াইয়া, হয়ে গেল। এদের কোনো দায় দায়িত্ব আছে? যদি এই সরকার ব্যর্থ হয়, এদের কারো কোনো কিছু হবে? সবাই ঘরে একদিন ঘুমাই আসছিল, যে শুয়ে পড়বে, কোনো সমস্যা নাই, বদনাম হবে ডক্টর ইউনূসের। আর আমরা কি হারাবো? আমাদের এই যে প্রত্যাশা, যে কথাটা বলতে বলতে আবেগপ্রবণ হয়ে যায়, আমার ভাইয়ের রক্ত আমার চোখের সামনে পড়ছে, বলে যারা, এটা তো বানিয়ে বানিয়ে বলেন। আরে ভাই, এর কোথায় রিফ্লেকশন কোথায় বলেন আপনি? এদের কার মধ্যে রিফ্লেকশন আছে? এদের কারোর মধ্যে নেই। ওই রক্তক্ষরণ কি এখন হচ্ছে না? যখন একটা জিনিস কিনতে যে প্রতিটা জিনিসের আমি দাম বাড়তি পাই, ও রক্তক্ষরণ হয় না আমাদের? এই রক্তক্ষরণ সে দেখতে পায়? কেউ দেখতে পায় না। একটা বিষয় একটু জানতে চাই মাঝখানে, মাসুদ কামাল, আগামীকাল আবারও সরকারি চাকরিতে যারা বয়সসীমা 35 চান তারা মাঠে নামবেন আন্দোলনে। সরকার শেষ পর্যন্ত বয়স করেছে 32। আন্দোলনকারীদের দাবি বিশ্বের অনেক দেশেই সরকারি চাকরিতে আবেদনের শেষ সময়সীমা 35 থেকে 45, তাহলে আমাদের পড়তে সমস্যা কোথায়? আপনার কি মনে হয় যে সরকারি এই আন্দোলনটিকে জিয়ে রাখলো, নাকি 35 আন্দোলনকারীরা বেশি একটু নাচবে? ওরা দেয়, আমি ওনাদের সামনে বলতেছি, ওরা দেয়। আমি বলি কেন দেয়? সরকার একটা কমিটি করছিল, সেই কমিটিতে তারা নির্ধারণ করে দিল যে 35 হবে এবং মেয়েদের জন্য 37 হবে। এইটা নিয়ে ঢাকা ইউনিভার্সিটিতে ওনারা বসে একটা বিতর্ক আয়োজন করছে। ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা বলছে যে না, তারা সেটা চায় না, কারণ তাদের বয়স তো 30 হয় না এখন পর্যন্ত। তাদের চাপের মুখে পড়ে সরকার এটা 32 করছে, এবং আমি মনে করি এটা অনৈতিক একটা কাজ করছে। কারণটাকে আমি বলি, এরা তো ভাই চাকরি চায় নাই, এরা চাকরির অ্যাপ্লিকেশন করার সুযোগ চাইছে। অন্যায়টা কি? আপনি দিবেন না কেন? আচ্ছা, আপনি কার উদাহরণ অনুসরণ করেন বলেন? পৃথিবীতে কোন দেশে আছে যে 30 রাখতে হবে, 32 রাখতে হবে? কোন দেশে? একমাত্র পাকিস্তান আছে, আর কোথাও নাই। ইন্ডিয়াতে 43 বছর পর্যন্ত আছে চাকরির বয়স কোন সেক্টরে। আপনি কেন দিবেন না? কেন কমাবেন আপনি? একটা এক্সপার্ট কমিটি বললো 35 এবং 37, তো আপনার কেন এই ক্যাবিনেট এটাকে 32 করলো? এই ক্যাবিনেটে কি ব্যাখ্যা? যদি আপনারাই সব সিদ্ধান্ত নেবেন, তাহলে এক্সপার্ট কমিটি করলেন কেন করলেন? এটা উচিত হয় নাই। আবার আন্দোলন হবে, যাদের বয়স এখন 32 তারা আন্দোলনের বাইরে আছে, দুদিন পরে তাদের বয়স হবে 33, তারা আবার আন্দোলনে আসবে।